বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে পেকুয়ার বানভাসীরা। ত্রাণের আশায় কোমর পানিতে অপেক্ষা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস। চলবে একদিন বিজি আইজো একেল পানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাড়িতে একটা মানুষ মানে একজন আছে মানে বাড়িতে সেক দেওয়ার জন্য আর কি। কোনো অনুদান কিছু আসে নাই, কিন্তু মানুষ অসম্ভব অসহায় বুঝছে। সিলেট সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট। প্রধান সড়ক থেকে অলিগলিতে পানি, যানজট বাড়িয়েছে ভোগান্তি। পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না মুক্তি। জায়গায় জায়গায় গর্ত, হাঁটতে গেলে পড়ে জায়গা, সব জায়গায় পানি, পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে। আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। যেখানে আত্মসমর্পণ করুক, শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিলে মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ। মুজিববর্ষে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ। নথি যাচাই বাছাই শেষে একাধিক মামলা করবে দুদক। মডেল মসজিদ তৈরিতে অনিয়ম তদন্ত হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। সব উপজেলা হাসপাতাল হবে 101 শয্যার। বসানো হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। থাকবে 10 বেডের ডায়ালাইসিস সুবিধা। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। দ্বিতীয় সেমিতে 2 চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। বানের জলে বিপর্যস্ত কক্সবাজারের নিচু এলাকা। কিছু কিছু জায়গা থেকে পানি নামতে শুরু করলেও পেকুয়ার পরিস্থিতি ভয়াবহ। ডুবে গেছে ঘরবাড়ি। খেয়ে না খেয়ে কোনো রকমে টিকে আছেন দুর্গতরা। সহায়তার আশায় কোমর পানিতে অপেক্ষায় অনেকে। তবে সে পর্যন্ত পৌঁছানো বড় চ্যালেঞ্জের। নৌকা নিয়ে ডুবে যাওয়া ঘরবাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। ওমর ফারুকের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। চারিদিকে বানের পানি, ডুবে গেছে ঘরবাড়ি। বাধ্য হয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। অনেকেই কোনো রকমে রয়েছেন তলিয়ে যাওয়া বাড়িঘরে। কোমর পানিতে দাঁড়িয়ে ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। বৃষ্টি থেমে যাওয়ায় ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে এই চিত্র কক্সবাজারের সব এলাকার নয়। পেকুয়ার সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হরিণাফাড়ি এখনো পানির নিচে। 1 সপ্তাহ ধরে ভীষণ দুর্ভোগে বানভাসীরা। এ অবস্থায় সোমবার ডুবে যাওয়া বাড়িঘর খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিণাফাড়ি এলাকার বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে। সঙ্গে ছিলেন কক্সবাজার জেলার এসপিও। সবাই বাইরে চলে গেছে, দিকে অনেক কষ্টের মধ্যে আছে সবাই। ইতারা গুড়া গারা ফো আছে তো ইতারা মানি উয়ার উঠতে। বানভাসীরা জানান 7 দিন ধরে পানিবন্দী থাকলেও কোনো সহায়তা পাননি তারা। এই প্রথম ত্রাণ সামগ্রী দিয়েছে কেউ। 8 দিন থেকে পানিবন্দী থাকছি, কোনো সংস্থা আমাকে দেয় না। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের উপলক্ষে আমরা জিনিস পেয়েছি। আজকে 8 দিন পর্যন্ত আমাদের খানা ব্যবস্থা মানে খুব কষ্টে আমরা আছি। সদর ইউনিয়নের 1.5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রত্যন্ত এলাকার মানুষকে খাবার পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। কক্সবাজারের সবচেয়ে নিম্ন অঞ্চল উপজেলা পেকুয়া, সব থেকে জলাবদ্ধ, সব থেকে বেশি আবদ্ধ অবস্থায় আছে। কোস্টাল সাইডে প্রত্যেককেই খুঁজে খুঁজে উদ্ধার করা হয়েছে। তাদেরকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে। পেকুয়া উপজেলার কিছু নিচু এলাকায় জমে থাকা পানি নামতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে, এমনটি বলছেন বন্যা দুর্গতরা।
তারা এই অবস্থায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। এই মুহূর্তে তাদের অন্যতম চাহিদা শুকনো খাবার ও বিশুদ্ধ পানি। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জুলাই জুড়েই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আগামী 2 দিনে সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ। শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। বাড়ির ভিতরে এতটুকু পানি, তবে কি অবস্থা জীবন যেমন 2 দিন অনাকারে আছে। কাজকর্ম করতে পারছে না, লোকটা কর্মীকে যেতে পারছে না। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। এদিকে সোমবার সকালে গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে। তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে কুমিল্লায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। ভারী বৃষ্টিতে সদর হাসপাতালের ওয়ার্ড প্লাবিত হয়। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং আগামী 2 দিন সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে, একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মী ছুটি বাতিল করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে সিভিল সার্জনদেরকে নির্দেশনা স্বাস্থ্যমন্ত্রীর। গত কয়েকদিনের অতিবর্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে রেকর্ড বৃষ্টিতে আজও রাজধানীতে কাটেনি জলাবদ্ধতা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সড়কে জমেছে পানি। সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজটের ভোগান্তি। নগরীর জলাবদ্ধতাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগান্তি উল্লেখ করে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না জলজট থেকে মুক্তি। আষাঢ়ের বিদায় লগ্নে টানা বর্ষণে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে জীবিকার তাগিদে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিপাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মারিয়েই গন্তব্যে ছোটেন নগরবাসী। পরীক্ষা দিতে যাচ্ছি, আজকে ফিজ প্রথম পরীক্ষা। সমস্যা তো হাঁটু পর্যন্ত জল। সর্বোচ্চ জন দুর্ভোগ আমরা পাইতেছি এখন বর্তমানে। পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আসাই যাচ্ছে না। আজকে পরীক্ষাটা অফ রাখলে সবচেয়ে ভালো হতো। এই যে জলাবদ্ধতা মনে হচ্ছে, এই যে আমার পায়ের অবস্থা একটু দিকে খেয়াল করলে দেখতে পাবেন ভিজে গেছে টোটালি। জলাবদ্ধতায় ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয় বিভিন্ন যানবাহন। তাই জলজটের সঙ্গে যোগ হয় তীব্র যানজট। ওরে বাবা, 200-250 টাকা ভাড়া। এবারে ইয়র গাড়িতে গেলে 20 টাকা 50 টাকা। কি করবো বাবা, পানি দাঁতুরে হন যাইতে মুগদা। মতিঝিল থেকে এই জায়গায় 30 টাকা ভাড়া ছিল সম্ভবত, আমি 120 টাকা দিয়ে আসলাম। রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়েছে। 20 টাকার ভাড়া
50 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে যায়। এদিকে গুলশান লেকে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহের কারণে গুলশান লিংক রোডের শাহজাদপুরের 2 অংশে ভাঙন দেখা দিয়েছে। এক লেন দিয়ে যান চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রতি বর্ষায় এই জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের কার্যকর উদ্যোগ দেখতে চান ঢাকাবাসী। ড্রেনেজ ব্যবস্থাগুলো ঠিকমতো সঠিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের এই জনগণের পথচারীদের এই জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। ড্রেন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে আমরা সাধারণ মানুষের হয়রানি থেকে আমরা যাতে মুক্তি পাই। কনসার্ন ব্যক্তিবর্গ যারা, এরা তো মুখে অনেক বড় বড় কথা বলে, এগুলো আদৌ এরা কি আসলে এরা যে দায়িত্বশীল চেয়ারে আছে কি না, এটা আমার কাছে বোধগম্য মনে হয়। রাজধানীর এই জলবন্দি দশার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। জলাবদ্ধতা দূর করতে যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান সরকার প্রধানের। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌরনদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন, এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। জনগণ যতদিন সঙ্গে থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মতোই সব দলমতের মানুষকে একসঙ্গে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দলমত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। প্রত্যেকে আমাদের যার যতটুকু অবস্থান আছে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে।
এর আগে বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রশিক্ষণরত সেনা সদস্যদের প্রশিক্ষণের খোঁজ দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। সন্ধ্যার সময় আরো থাকছে। হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার। খুলনায় অভিযুক্ত দম্পতি আটক। যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। বাংলাদেশ বা ভারত যেখানেই আত্মসমর্পণ করুক, দণ্ডিত শেখ হাসিনাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য দেয়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে বলে জানান তিনি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রায় 2 বছর ভারতে অবস্থান করছেন তিনি। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে বা অন্য যে কোনো স্থান থেকে আত্মসমর্পণ করুক না কেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে জেলেই যেতে হবে। একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতি নির্ধারণে কোনো প্রভাব ফেলে না বলেও মন্তব্য করেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারে ওনার ব্যাপার। সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না এবং নিবে না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান। সবকিছু তো স্টেটমেন্ট দিয়ে, ঘোষণা দিয়ে, আপনাদেরকে বিবৃতি দিয়ে বলার কিছু নাই। এটা ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার আইনগত ও কূটনীতিক দুই প্রক্রিয়াতেই প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রেখেছে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যায় এবার বিচার শুরু হচ্ছে আমির হোসেন আমু, দীপুমণি সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীর। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ায় চলতি মাসে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 21 জুলাই শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলা রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষে 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগের নথিপত্র হাতে পেয়েছে দুদক।
যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা। এদিকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালন ও সারা দেশে 10,000-এর বেশি মুরাল ভাস্কর্য নির্মাণ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ অন্যরা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি সাধন করেছেন। 2025 সালের এপ্রিলে অনুসন্ধানে নেমে নথিপত্র চেয়ে 64 জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি দেয় দুদকের 7 সদস্যের অনুসন্ধানকারী দল। এরই মধ্যে বাংলাদেশ বেতারের সামনের মুরালের তথ্যসহ একাধিক নথিপত্র হাতে পেয়েছে সংস্থাটি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকার বেশি অর্থ অপচয়ের অভিযোগে যে অনুসন্ধান চলমান রয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তাগণ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছিলেন, অনেক জায়গা থেকে তথ্য পেয়েছেন। দুদক জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় দুদকের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU ও CIDর সমন্বয়ে অনুসন্ধানী দল কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিষয়গুলো যেহেতু এখানে জড়িত, সেজন্য বলা হচ্ছে যে এগুলো গুরুত্বপূর্ণ। এদিকে সংসদে এক এমপির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করা হবে। মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগেরও তদন্ত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেগা দুর্নীতির জন্য মেগা বাজেট করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রতিটি উপজেলা হাসপাতাল 101 শয্যা করে চলতি বছরই স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার। চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে, স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the উপজেলা level hospital. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। We are going to start a campaign after having the stock at the end of this month all over the country, family planning with Sukhi, Apon, condoms and other weapons used in the birth control. পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ওষুধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। হামের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে। জ্বর হয়, কাশি, মায়েরা বাড়িতে ফালা রেখে 20 দিন খেতখেতা স্যাঁতস্যাঁতে বিছনা ফেলে রাখে, কাশি হচ্ছে খেয়াল করে না, যখন একেবারে লাংটা শেষ হয়ে যায় তখন হাসপাতালে আসে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত এবং উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেওয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা, জেলা ও উপজেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। নতুন ঋণ নিয়ে IMF এর সঙ্গে বৈঠকে সন্তোষজনক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কর ব্যবস্থাপনা, পুঁজিবাজার শক্তিশালী করা সহ আর্থিক খাতে সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে সংস্থাটি। তবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। প্রায় $4.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চালুর মিশন নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 12 সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। মিশন শুরুর দ্বিতীয় দিনে বেলা 11টার পর সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রথমবার রাজস্ব আদায় ছাড়িয়েছে 4,10,000 কোটি টাকা। কর প্রবৃদ্ধি ও আর্থিক খাতে সুশাসন ফেরাতে সরকারের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে IMF। তারপরও নতুন ঋণের ক্ষেত্রে সংস্থাটি যেসব শর্ত দিচ্ছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য বাংলাদেশে আসবেন IMF এর ভাইস প্রেসিডেন্ট। তখন পে স্কেল নিয়ে আলোচনা হবে বলে জানান অর্থমন্ত্রী। আমি তো বলতেছি, আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থনীতির স্থিতিশীলতা ও বৈদেশিক অর্থায়নের চাপ মোকাবেলায় ঋণের জন্য গত 9 জুন IMF-কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। 5 মাস পর খুলনায় ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়ায় প্রকাশ্যে আসে হত্যা রহস্য। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে খুন বলে ধারণা পুলিশের। 5 মাস আগে ইজি বাইক ছিনতাই, হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখে লাশ। খুলনায় স্বামী স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে প্রকাশ্যে এসেছে ইজি বাইক চালক মারুফ হত্যা রহস্য। সোমবার দুপুরে হরিণটানা এলাকার মোস্তফার মোড়ে রেললাইন সংলগ্ন আবাসিক এলাকার বাড়ির আঙিনা থেকে ইজি বাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন তার স্বামী মুরাদ মোল্লা তাকে নির্যাতন করেছেন। অভিযোগের বিষয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাল্গুনী জানান, চলতি বছরের রমজান মাসে এক রাতে মারুফ নামে এক ইজি বাইক চালককে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখেন তার স্বামী। এরপর ইজি বাইকটি টুকরো টুকরো করে বিভিন্ন অংশ বিক্রি করে দেন। এ ঘটনায় মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী, সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারের একটি সেলুনে যান বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন। এ সময় তার উপর হামলা করেন স্থানীয় রাব্বি হোসেন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারা। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। 4-5 জন মিলে আমার ভাইরে কুপায় এসে, ওদের পিছনে আরো সিন্ডিকেট আছে। রাব্বি নাম উনি একা ছিলেন, ওনার সাথে সংঘবদ্ধ আরো লোক ছিল। পূর্বের কোনো ইস্যু হতে পারে অথবা রাজনৈতিক কারণ। এটার আসলে আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার। ব্রড ডেথ পেয়েছি। এখন আমরা আমাদের পরে যে ময়নাতদন্তের জন্য আমরা তো মর্গে পাঠাই। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের সেমিফাইনালে চমক দেখাতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউট পর্বে চোখ ধাঁধানো পারফরমেন্স না দেখাতে পারলেও সেরাটা রেখে দিয়েছেন শেষ 2 ম্যাচের জন্য। আটলান্টা ইংল্যান্ডের বিপক্ষে একাদশে আসতে পারে 3 পরিবর্তন। তবে ইংল্যান্ডের ইস্পাত কঠিন রক্ষণ ভাগ পেরোতে বেশ ঘাম ছড়াতে হবে মেসিদের। যুক্তরাষ্ট্র থেকে সেই বিশ্লেষণ করেছেন SM ইকবাল। ব্যাক টু ব্যাক বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা, কিন্তু যেই পারফরমেন্সের মধ্য দিয়ে লিওনেল মেসিরা শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছেন, তাতে কি সন্তুষ্ট হতে পেরেছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তরা? বোধহয় না। আসলে কি
আর্জেন্টিনা পারফরমেন্সের দিক দিয়ে এমন একটা দল, নাকি এটা স্ট্র্যাটেজিক্যাল একটা কারণ? বিষয় দুটোই হতে পারে। প্রথমত, আর্জেন্টিনা এখন পর্যন্ত যেই ম্যাচগুলো খেলেছে, গ্রুপ পর্ব দেন নকআউট পর্ব, রাইট ব্যাক পজিশন আর একটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে, এই দুটো জায়গায় আর্জেন্টিনার দুর্বলতাটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনা দলে কি উইং এ খেলার মতো, রাইট উইং বা লেফট উইং এ খেলার মতো কি পর্যাপ্ত রসদ নাই, উইঙ্গার নাই? লিওনেল স্ক্যালোনি সেই অস্ত্রগুলো ব্যবহার না করে তার যে পুরনো অস্ত্র বা পুরনো স্ট্র্যাটেজিতেই একদম কপি বুক যেটা শুরু থেকে খেলে আসছে, সেই একই কৌশলে কেন খেলে আসছে? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে এইটা যদি হয় পরিকল্পনার অংশ, তাহলে হয়তো আর্জেন্টাইন ফুটবল ভক্ত বা আর্জেন্টিনার জন্য নিশ্চিতভাবেই দুর্দান্ত কিছু অপেক্ষা করছে। আমরা যদি গেল বিশ্বকাপেও যদি দেখে থাকি যে দুর্দান্ত একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছিলেন ফাইনালে, স্পেশালি আনহেল ডি মারিয়াকে রাইট থেকে সরিয়ে লেফট উইং এ তিনি যখন খেলিয়েছিলেন, একেবারে তিনি কিন্তু মোটা দাগে বলা যায় ফ্রান্সকে তিনি একাই ছিঁড়ে ফেলেছিলেন। এবারের বিশ্বকাপে যদি বলি ঠিক একই কপি বুক স্টাইলে লিওনেল স্ক্যালোনি চলছেন, তবে তিনি মাস্টার মাইন্ড, তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা বা মেধা যাচাই করে সবসময় কৌশল সেট করে থাকেন। যে স্কোয়াডটা কানসাসে অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে, সেখান থেকে অন্তত 3টি পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড দুর্দান্ত একটা দল, জুড বেলিংহাম, হ্যারি কেইন, এই দুটো ফুটবলার এবারে বিশ্বকাপে 12 গোল তারা করেছেন। তাদের আটকে রাখার জন্য আর্জেন্টিনার ডিফেন্সকে কিন্তু যথেষ্টই ঘাম ঝরাতে হবে এবং পরীক্ষা দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবাল, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেল পানি গরম মাঝে কিছু নাই, খুব কষ্টে আমরা আছি। বাইরে একটা মানুষ মানে একজন আছে, মানুষ অসম্ভব অসহায় বুঝছি। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, খেয়ে না খেয়ে টিকে আছেন পেকুয়ার বানভাসীরা। এবার উত্তর ও পূর্বের 9 জেলায় বন্যার পূর্বাভাস, রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট। জনগণ সঙ্গে থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি, রাজনৈতিক কথার চেয়ে কাজ করা জরুরি। বরিশালে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ উদ্বোধন, সেনা মহড়া পরিদর্শন। এবং যেখানেই আত্মসমর্পণ করুক শেখ হাসিনাকে জেলে যেতে হবে। জুলাই হত্যায় 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল এ মাসেই। শাপলা হত্যাযোগ্য মামলার তদন্ত শেষ। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। দর্শক, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।